আজ আমরা আপনাকে এমন একটি ঘটনা শোনাতে যাচ্ছি যা পুরো মানবতা এবং মনুষ্যত্বকে লজ্জিত করেছে। যা ঘটেছে তা পুরো পুলিশ প্রশাসনকেও কাঁপিয়ে দিয়েছে। এই ঘটনা ঝাড়খণ্ডের ধানবাদ জেলার, যেখানে সদ্য নিযুক্ত এক মহিলা এসপি ম্যাডাম এমন কিছু করলেন যা কেউ কল্পনাও করেনি। তিনি একজন ধর্ষণের শিকার মহিলা সেজে পোশাকের মধ্যে একটি ক্যামেরা লুকিয়ে সরাসরি ধানবাদ জেলার একটি থানায় নিজের ধর্ষণের মিথ্যে রিপোর্ট করতে যান। তিনি থানায় পৌঁছানোর সাথে সাথে দৃশ্যটি ছিল চমকে দেওয়ার মতো। দারোগা সাহেব চেয়ারে বসেছিলেন এবং দুই কনস্টেবলকে দিয়ে হাত পা টিপাচ্ছিলেন। তাদের আচরণ দেখে মনে হচ্ছিল যেন দারোগা কোনো থানায় নয় বরং কোনো মাসাজ সেন্টারে মাসাজ করতে এসেছেন। এই দৃশ্য দেখে এসপি ম্যাডাম হতবাক হয়ে গেলেন। যখন তিনি দারোগা সাহেবকে নিজের সঙ্গে ঘটে যাওয়া ধর্ষণের রিপোর্ট লেখার কথা বললেন, তখন দারোগা সাহেব রিপোর্ট লেখার পরিবর্তে তার সঙ্গে অশ্লীল কথা বলা শুরু করেন এবং ঘুষ চাইতে থাকেন। দারোগা স্পষ্ট বলে দিলেন, এটা আমার থানা, এখানে খরচা পানি না দিলে রিপোর্ট হয় না, রিপোর্ট করাতে হলে টাকা দিতে হবে। যখন এসপি ম্যাডাম এই বিষয়ে আপত্তি করলেন, তখন দারোগা তাকে জেলে ভরে দিলেন। এখন প্রশ্ন উঠছে, এমন কি ঘটেছিল যে এসপি ম্যাডামকে এমন ছদ্মবেশ নিয়ে তদন্তে নামতে হলো? এবং যখন দারোগা সাহেব জানতে পারবেন যে যাকে তিনি অপমান করছিলেন এবং ঘুষ চাইছিলেন তিনি আসলে জেলাটির এসপি, তখন যা ঘটে থানায় হয়তো আগে কখনোই হয়নি। যখন আপনি তা শুনবেন তখন আপনারও গা শিউরে উঠবে, আপনি হতবাক হয়ে যাবেন। এই ঘটনা ঝাড়খণ্ডের ধানবাদ জেলায়, যেখানে সদ্য এক নতুন মহিলা এসপি নিযুক্ত হয়েছেন। তার নাম মন্দিরা চৌধুরী। তেজস্বিনী, নির্ভীক ও কর্তব্যপরায়ণ এসপি মন্দিরা চৌধুরী যেই না দায়িত্ব গ্রহণ করেন, তিনি জেলায় আইন শৃঙ্খলা উন্নত করার সংকল্প গ্রহণ করেন। তার সততা, দৃঢ় সংকল্প ও কঠোর আচরণের জন্য পরিচিত মাদাম প্রথম দিন থেকেই পরিষ্কার করে দিয়েছিলেন যে ধানবাদে এখন অপরাধ ও দুর্নীতি সহ্য করা হবে না। আসলে মন্দিরা চৌধুরী উত্তরপ্রদেশের লখনৌয়ের বাসিন্দা। তার বাবা ভারতীয় সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত কর্নেল এবং তার বড় ভাইও ভারতীয় সেনাবাহিনীতে একটি উচ্চ পদে কর্মরত। মন্দিরার মা বাবা তাদের সন্তানদের ভালো মূল্যবোধ দিয়েছিলেন। তারা শিখিয়েছিলেন যে কোনো কাজ করো কিন্তু সততার সঙ্গে করো এবং সবসময় গরিব ও প্রয়োজনে থাকা মানুষদের সাহায্য করো। মন্দিরা স্নাতক সম্পন্ন করার পর স্থির করেছিলেন যে তিনি দেশের জন্য কিছু বড় করবেন। তার স্বপ্ন ছিল একজন বড় অফিসার হওয়া, মানুষের সাহায্য করা এবং সমাজ থেকে দুর্নীতি নির্মূল করা। এই চিন্তা ভাবনার সঙ্গে তিনি ইউপিএসসির প্রস্তুতি শুরু করলেন। অনেক পরিশ্রম করলেন, দিন-রাত পড়াশোনা করলেন, সব রকম কঠিন পরিস্থিতির মোকাবিলা করলেন। টানা 2 বছর কঠোর পরিশ্রমের পর মন্দিরা ইউপিএসসি পরীক্ষায় উত্তীর্ণ হন এবং ভারতীয় পুলিশ সার্ভিসে আইপিএস নির্বাচিত হন। এরপর তিনি 2 বছরের প্রশিক্ষণ সম্পন্ন করেন হায়দ্রাবাদের সর্দার বল্লভভাই প্যাটেল ন্যাশনাল পুলিশ একাডেমিতে। প্রশিক্ষণ শেষে তিনি এএসপি, অ্যাসিস্ট্যান্ট সুপারিনটেন্ডেন্ট অফ পুলিশ পদে তার প্রথম পোস্টিং পান। সেখানেও তিনি সততা ও নিষ্ঠার সঙ্গে কাজ করেন। কয়েক বছর সৎভাবে কাজ করার পর তিনি পদোন্নতি পেয়ে এসপি হয়ে যান। এসপি হিসাবে মন্দিরার প্রথম পোস্টিং হয় ঝাড়খণ্ডের ধানবাদ জেলায়। ধানবাদ একটি এলাকা যেখানে খনিজ রয়েছে, কিন্তু সেখানে অপরাধ, দুর্নীতি ও ভয়ের পরিবেশ ছিল। কিন্তু এখন সেখানে এসেছেন মন্দিরার মতো সৎ এবং সাহসী একজন অফিসার। ধানবাদে একটি এলাকা রয়েছে যার নাম গোবিন্দপুরী। সেখানেই একটি সাধারণ পরিবার বাস করে। মা, বাবা ও তাদের 18 বছরের মেয়ে আরোহী। পরিবারটি খুব পরিশ্রমী। মা বাবা প্রতিদিন মজুরি করে সংসার চালান এবং আরোহীও মাঝে মাঝে তাদের সঙ্গে কাজ করতে যায়। একদিনের কথা, আরোহীর শরীর ভালো ছিল না, তাই তার বাবা তাকে বাড়িতে বিশ্রাম করতে বলেন, আজ তুমি বাড়িতেই থাকো, আমরা সন্ধ্যায় ফিরতে ফিরতে তোমার জন্য ডাক্তার থেকে ওষুধ নিয়ে আসব। তারপর মা বাবা প্রতিদিনের মতো কাজে বেরিয়ে পড়েন। এখন আরোহী বাড়িতে একা, কিন্তু পাশের বাড়ির 2 যুবক অনেক দিন ধরেই আরোহীর দিকে কুনজর রেখেছিল। তারা যখন দেখল যে আজ আরোহী একা, তখন তারা সুযোগের সৎ ব্যবহার করল। তারা চুপিসারে ঘরে ঢুকে পড়ে। হঠাৎ তাদের সামনে পেয়ে আরোহী ভয় পেয়ে যায়, সে কাঁপতে থাকে। সেই 2 যুবক আরোহীর সঙ্গে জোর জবরদস্তি করতে থাকে। আরোহী তাদের কাছে হাত জোর করে চিৎকার করতে থাকে, বারবার তাদের কাছে প্রাণ ভিক্ষা চায়, বলে, আমাকে ছেড়ে দাও, আমি তোমার কি ক্ষতি করেছি। সে কাঁদতে থাকে, কাকুতি মিনতি করতে থাকে, কিন্তু সেই 2 জানোয়ারের মনে বিন্দুমাত্র মনুষ্যত্ব অবশিষ্ট ছিল না। তারা একটি কথাও শুনল না। আরোহী নিজেকে বাঁচানোর সর্বোচ্চ চেষ্টা করে যায়,
কিন্তু তারা দুজনে মিলে তাকে জোর করে চেপে ধরে। তার চিৎকার দেয়ালে প্রতিধ্বনি তোলে, কিন্তু বাইরে কেউ কিছু শুনল না বা শুনেও না শোনার ভান করল। অবশেষে সেই নরপিশাচেরা তার ইজ্জত, তার আত্মসম্মানকে পিষে ফেলে। তাদের ঘৃণ কাজ শেষ করে তারা সেখান থেকে পালিয়ে যায়। আরোহী ভেঙে পড়ে, শরীরেও আত্মাতেও। সন্ধ্যায় যখন তার মা বাবা কাজ থেকে বাড়ি ফেরে, তারা মেয়ের অবস্থা দেখে ভয় পেয়ে যায়। তার এলোমেলো চুল, ভিঁত, চোখ সব কিছু বলে দিচ্ছিল। মা ছুটে গিয়ে জিজ্ঞেস করেন, কি হয়েছে মা, তোর এই অবস্থা কি করে হলো? তখন আরোহী কাঁপা কণ্ঠে পুরো ঘটনা তার মা বাবাকে বলে, কিভাবে তাদের দুই প্রতিবেশী তাকে ধর্ষণ করে পালিয়ে যায়। এটা শুনে মা বাবার মাথার ওপর যেন আকাশ ভেঙে পড়ে। মা জোরে জোরে কাঁদতে থাকে, তার চোখের জল থামার নাম নেই। বাবা মাথা ধরে কাঁদতে থাকেন। মা বিলাপ করতে করতে বলেন, হে ভগবান, আমাদের ফুলের মতো মেয়ের জীবন শেষ করে দিল ওই জানোয়ারের দল। এখন আমরা কার কাছে অভিযোগ করব? কোথায় যাব? কে বিয়ে করবে এখন আমার মেয়েকে? সমাজ তো শুধু আঙুল তুলবে, দোষ দেবে আমাদের মেয়েকেই, যেন সব দোষ ওরই। বাড়ির পরিবেশ একেবারে ভেঙে পড়েছে, দেয়ালগুলো পর্যন্ত যেন কাঁদছিল। আর পুরো বাড়ি জুড়ে নেমে আসে একটা নিঃসঙ্গতা, একটা নিস্তব্ধতা, একটি ভাঙা জীবনের। কিছুক্ষণ পর বাবা সিদ্ধান্ত নেন, না, আমরা চুপ করে থাকব না। তিনি আরোহীকে সাথে নিয়ে কাছের থানায় পৌঁছালেন। থানায় পৌঁছে বাবা দারোগাতে বললেন, সাহেব, আমার মেয়ের সাথে আমাদেরই পাশের বাড়ির দুই ছেলে ধর্ষণ করেছে। আপনি আমাদের অভিযোগ লিখুন এবং ওই দুই ছেলেকে গ্রেফতার করুন। দারোগা প্রথমে মনোযোগ দিয়ে শুনল, কিন্তু তারপর সে ভুলভাবে প্রশ্ন করতে শুরু করল। সে আরোহীকে অশালীন এবং লজ্জাজনক প্রশ্ন করল। দুজনে একসাথে করেছিল নাকি একে একে? প্রথমে কোথায় হাত দিয়েছিল? কাপড় নিজে খুলেছিলি নাকি ওরা ছিঁড়ে দিয়েছিল? আরোহী এবং তার বাবা লজ্জায় মাথা নিচু করে চুপ করে রইল। তখন বাবা রাগ ও দুঃখে বললেন, সাহেব, আমরা এমনিতেই মানসিক আঘাতে আছি। আপনি আমাদের সাহায্য করার পরিবর্তে আমাদের আরও কষ্ট দিচ্ছেন কেন? কিন্তু দারোগা কথা ঘুরিয়ে দিয়ে বলল, এফআইআর লেখাতে হলে আগে 2000 টাকা বের করো, টাকা ছাড়া কোনো রিপোর্ট লেখা হবে না। বাবা হাত জোর করে বললেন, সাহেব, আমরা মজুর মানুষ, সারা দিন পরিশ্রম করে তবে সন্ধ্যায় দুবেলা খাবার জোটে, এত টাকা কোথা থেকে আনব? দারোগা আরোহী এবং তার বাবার একটি কথাও শুনতে রাজি হল না। তার চোখে না ছিল কোনো দয়া, না ছিল কোনো মানবতা। উল্টে সে রেগে চিৎকার করে বলল, চলো বেরো এখান থেকে, আমার কাছে ফালতু কথার জন্য সময় নেই, আরও অনেক কাজ আছে আমার। টাকা না থাকলে এখান থেকে বেরো। আরোহীর বাবা দারোগার সামনে হাত জোর করে দাঁড়িয়ে রইল, কিন্তু দারোগা একটুও করুণা বা দয়া দেখালো না। তারপর দারোগা একজন সিপাহীর দিকে ইশারা করল এবং থানার সিপাহী বাবা মেয়েকে ধাক্কা দিয়ে থানা থেকে বের করে দিল। বন্ধুরা, সেই থানাটা এমন ছিল যেখানে প্রতিটি অভিযোগের বিনিময়ে টাকা চাওয়া হতো। কারো চুরি হোক, মারামারি হোক বা অন্য কিছু, ঘুষ ছাড়া সেখানে কোনো শুনানি হতো না। থানা থেকে অপমানিত হয়ে আরোহী এবং তার বাবা চুপচাপ বাড়ি ফিরে এলো। দুজনের চোখেই জল ছিল এবং মনে গভীর দুঃখ। তখনই আরোহীর মা জিজ্ঞেস করলেন, বাবা, রিপোর্ট লিখিয়েছিস তো? সব ঠিক আছে তো? আরোহী আর নিজেকে ধরে রাখতে পারল না। সে মায়ের গলা জড়িয়ে ধরে কান্নায় ভেঙে পড়ল। তারপর কাঁপা কাঁপা গলায় থানায় ঘটা সব কথা মাকে বলল। কিভাবে দারোগা লজ্জাজনক প্রশ্ন করেছে, টাকা চেয়েছে এবং তারপর তাদের থানা থেকে তাড়িয়ে দিয়েছে। এই সব শুনে মায়ের মুখও ফ্যাকাশে হয়ে গেল। তিনি বললেন, যখন আইনের রক্ষকরাই এমন করবে, তখন আমাদের মতো গরিবদের বিচার কে করবে? মায়ের চোখেও জল ছিল, কিন্তু তার কথায় এক তীক্ষ্ণ সত্য লুকিয়েছিল। কিন্তু আরোহী হার মানেনি। সেই রাতে এসে চুপচাপ ভেবে নিল যে সে আর চুপ করে বসে থাকবে না। সে মনে মনে বলল, ওই দারোগার ওপরেও তো কেউ থাকবে, কেউ তো থাকবে যে আমাদের কষ্ট শুনবে, আমাদের বিচার দেবে। পরদিন সকালেই আরোহী একাই ধানবাদের এসপি অফিসে পৌঁছে গেল। সেখানে পৌঁছে এসে জানতে পারল যে এখানকার এসপি হলেন মন্দিরা চৌধুরী। তারপর আরোহী অফিসের রিসেপশনে বসা এক ক্লার্ককে বলল যে সে এসপি ম্যাডাম মন্দিরা চৌধুরীর সাথে দেখা করতে চায়। কিছুক্ষণ পর এসপি ম্যাডাম তাকে ভেতরে ডাকলেন। মন্দিরা চৌধুরীর সামনে দাঁড়িয়ে আরোহী তার সাথে ঘটা পুরো ঘটনা বলল। কিভাবে দুই ছেলে তার সাথে জোর করেছে এবং কিভাবে থানায় দারোগা তাদের উপহাস করেছে, নোংরা কথা বলেছে এবং তাদের রিপোর্ট লেখার জন্য টাকা চেয়েছে। আর যখন দারোগাকে টাকা দেওয়া হয়নি, তখন তাদের ধাক্কা মেরে থানা থেকে বের করে দেওয়া হয়েছে। আরোহীর কথা শুনতে শুনতে এসপি ম্যাডামের চোখও ভিজে গেল।
তার মুখে প্রথমে কষ্ট ছিল এবং দারোগার জন্য রাগও ছিল। তিনি শান্ত কিন্তু দৃঢ় কণ্ঠে বললেন, তুমি অবশ্যই বিচার পাবে, আমি নিজে এই মামলাকে দেখব। তারপর তিনি আরোহীকে সান্ত্বনা দিলেন, তাকে জল খাওয়ালেন এবং বললেন, এখন তোমার ভয় পাওয়ার কোনো দরকার নেই, এখন এই লড়াই শুধু তোমার নয়, আমাদেরও। আমি তোমাকে কথা দিচ্ছি, আমি ওই দারোগার ইট দিয়ে ইট বাজিয়ে দেব, তুমি অবশ্যই বিচার পাবে। এরপর মন্দিরা চৌধুরী আরোহীকে বাড়ি পাঠালেন, কিন্তু তার মনে এক আগুন জ্বলে উঠেছিল, সত্যের জন্য লড়াই করার আগুন। এসএসপি মন্দিরা চৌধুরী আরোহীর পুরো কথা শোনার সাথে সাথেই তার মনে রাগ তো ছিলই, কিন্তু এখন তাকে এই মামলাটি খুব ভেবে চিনতে এবং দৃঢ়ভাবে সমাধান করতে হতো। তিনি তার অফিসে বসে কিছুক্ষণ চুপচাপ ভাবতে থাকলেন। তারপর তিনি মনে মনে একটি পরিকল্পনা করলেন। প্রথমে আমাদের ওই দারোগাকে শিক্ষা দিতে হবে, তাকে হাতে নানাতে ধরতে হবে এবং তার বিরুদ্ধে প্রমাণও জোগাড় করতে হবে। কিছুক্ষণের মধ্যেই তিনি একটি সাহসী সিদ্ধান্ত নিলেন। তিনি ঠিক করলেন যে তিনি নিজে একজন ধর্ষিতার ছদ্মবেশে ওই থানায় যাবেন, সাধারণ কাপড়ে, মুখে কষ্ট ভয়ের ভাব নিয়ে এবং কাপড়ের মধ্যে একটি ছোট লুকানো ক্যামেরা লাগিয়ে যাবেন, যাতে দারোগা যা কিছু বলে তা সব রেকর্ড হয়ে যায়। পরিকল্পনা তৈরি ছিল, এখন প্রয়োজন ছিল প্রশাসনের অনুমোদনের। পরদিনই এসপি ম্যাডাম মন্দিরা চৌধুরী সোজা জেলা শাসক ডিএম সাহেবের অফিসে পৌঁছে গেলেন। তিনি ডিএম সাহেবকে প্রথমে আরোহীর সাথে ঘটা ঘটনার কথা বললেন, তারপর থানায় দারোগার আচরণের কথা বিস্তারিতভাবে জানালেন। এরপর মন্দিরা আপার পরিকল্পনাও বোঝালেন যে কিভাবে তিনি নিজে ধর্ষিতা সেজে যাবেন, ক্যামেরার মাধ্যমে প্রমাণ জোগাড় করবেন এবং তারপর ওই দুর্নীতিগ্রস্ত দারোগাকে হাতে নাতে ধরবেন। ডিএম সাহেব তার পুরো কথা মনোযোগ দিয়ে শুনলেন। প্রথমে তিনি কিছুটা অবাক হলেন, তারপর তিনি বললেন, আপনার পরিকল্পনা খুবই সাহসী এবং প্রয়োজনীয় এসপি ম্যাডাম, এমন অফিসারকে শিক্ষা দেওয়া উচিত। আপনাকে আমার পূর্ণ অনুমতি আছে, যে কোনো প্রয়োজনীয় সাহায্য লাগলে আপনি নির্দ্বিধায় বলুন। এসপি মন্দিরা এখন সব প্রয়োজনীয় অনুমোদন পেয়ে গিয়েছিলেন। তিনি স্থির করেছিলেন এখন শুধু আরোহী বিচার পাবে না, বরং তার মতো আরও না জানি কত মানুষ একটি আশা পাবে। পরের দিন এসপি ম্যাডাম মন্দিরা চৌধুরী তার পরিকল্পনা বাস্তবায়ন করলেন। তিনি একজন সাধারণ মহিলার ছদ্মবেশে, যেন কোনো ধর্ষণে ভেঙে পড়া ধর্ষিতা, তেমনই পোশাক পরে মুখের দুঃখ ও অসহায়তার ভাব নিয়ে সেই পুলিশ স্টেশনে পৌঁছে গেলেন, যেখানে দারোগা গরিবদের শোষণ করছিল। তিনি দারোগার ঘরের দরজা খোলার সাথে সাথেই সামনের দৃশ্য দেখে অবাক হয়ে গেলেন। দারোগা একটি চেয়ারে আয়েশ করে বসেছিল এবং দুজন সিপাহী তার হাত পা টিপে দিচ্ছিল। পুরো পরিবেশটা এমন লাগছিল যেন কোনো ম্যাসাজ পার্লার চলছে, কোনো পুলিশ স্টেশন নয়। এসপি ম্যাডাম ভেতরে গিয়ে বললেন, সাহেব, আমার প্রতিবেশী আমার সাথে জোর করেছে, ধর্ষণ করেছে, আমার অভিযোগটা লিখুন। দারোগা তার দিকে তাকিয়ে কোনো রকম গুরুত্ব না দিয়েই হেসে বলল, ধর্ষণ হয়েছে? আচ্ছা, কিভাবে হলো, কোথায় হলো, ছেলেটা প্রথমে কোথায় হাত দিয়েছিল, একজন ছিল নাকি দুজন? এসপি ম্যাডাম মাথা নিচু করে ধীরে ধীরে বললেন, সাহেব, এটা বলা আমার জন্য খুব কঠিন। দারোগা এবার অভদ্রতার সমস্ত সীমা পার করে দিল। সে হেসে বলল, আরে, করতে মজা লেগেছিল তখন তো কিছু বলিসনি, এখন কাঁদছিস? সত্যি সত্যি বল, নিজের ইচ্ছায় করেছিলি? এসপি ম্যাডামের রক্ত টকবক করে ফুটছিল, কিন্তু তিনি তখনও শান্ত ছিলেন, কারণ তাকে দারোগার আসল রূপ পুরোপুরি উন্মোচন করতে হবে। এরপর দারোগা বলল, দেখ, রিপোর্ট তো তোর লিখে দেব, কিন্তু আগে 2000 টাকা দিতে হবে। এখানে বিনামূল্যে কিছু হয় না, এটা সরকারি খাতা, কোনো মন্দিরের ঘণ্টা নয়। এসপি ম্যাডাম একটু কঠোর হয়ে বললেন, সাহেব, রিপোর্ট লেখানো প্রত্যেক নাগরিকের অধিকার, এর জন্য টাকা কেন? রিপোর্ট তো টাকা ছাড়াই লেখা হয়। কোন আইনের বইতে লেখা আছে যে টাকা দিয়েই রিপোর্ট লেখা হয়? সরকার আপনাকে জনগণের সাহায্যের জন্য এই চেয়ারে বসিয়েছে। দারোগা রেগে চিৎকার করে উঠল, এখন তুই আমাদের আইন শেখাবি? এটা আমার থানা, এখানে সেটাই হবে যা আমি বলবো, বুঝেছিস? এখন বেশি দেমাদেমাগ দেখালে তোকেও ভেতরে ঢুকিয়ে দেব। এসপি ম্যাডামও পিছু হটলেন না। তিনি দৃঢ়তার সাথে বললেন, এই থানা আপনার বাবার সম্পত্তি নয়, এটা সরকারের, এবং আপনাকে জনগণের সেবার জন্যই বেতন দেওয়া হয়। এই চেয়ারের অহংকার করবেন না। দারোগার রাগে লাল হয়ে গেল। সে বলল, এই, তুই বেশি চালাকি দেখাচ্ছিস, তোর দেমাগ আমি এখনই বের করছি। সে বাইরে দাঁড়িয়ে থাকা মহিলা সিপাহীকে ডাকল এবং বলল, একে নিয়ে হাজতে ঢোকা, খুব তেজ দেখাচ্ছে, তোর সব আইনবাজি বের করছি। কোনো প্রশ্ন না করেই মহিলা সিপাহী এসপি মন্দিরাকে জেলে বন্ধ করে দেয়। এসপি ম্যাডাম এখন হাজতে, শ্রীঘরে, কিন্তু তার মুখ শান্ত ছিল, কারণ তার কাপড়ে লুকানো ক্যামেরা চালু ছিল।
দারোগার নোংরা কথা, ঘুষের দাবি এবং তার নিচু মানসিকতা সব কিছুর রেকর্ড হয়ে গিয়েছিল। সেই দিন থানায় যত লোক রিপোর্ট লেখাতে এসেছিল সবার অবস্থা একই ছিল। কেউ চুরির রিপোর্টের জন্য এসেছিল, কারো বোনের সাথে ছেড়েছাড় হয়েছিল, কিন্তু দারোগা সবার কাছ থেকেই টাকা চাইছিল। যে টাকা দিতে পারছিল না তার অভিযোগ নথিভুক্ত হচ্ছিল না। ডিএম সাহেব তার অফিসে বসে ল্যাপটপে পুরো ঘটনা লাইভ দেখছিলেন। দারোগা রমাকান্ত শর্মার সমস্ত কার্যকলাপ ক্যামেরায় রেকর্ড হওয়ার সাথে সাথেই ডিএম সাহেব রাগে উঠে দাঁড়ান এবং সঙ্গে সঙ্গে স্পেশাল টাস্ক ফোর্স STF এর একটি দলকে সাথে নিয়ে সেই পুলিশ স্টেশনের দিকে রওনা হন। কিছুক্ষণ পর ডিএম সাহেব নিজে STF দলের সাথে থানায় প্রবেশ করেন। ডিএম সাহেব এবং STF-কে দেখে সমস্ত পুলিশ কর্মী হতবাক হয়ে যায়। ডিএম সাহেব কারো সাথে কিছু না বলে সোজা দারোগার কেবিনে পৌঁছান। ডিএম সাহেবকে হঠাৎ দেখে দারোগা অবাক হয়ে যায়। সে সঙ্গে সঙ্গে উঠে দাঁড়ায়। ডিএম সাহেব দারোগা রমাকান্ত শর্মার দিকে রাগাত্মকভাবে তাকিয়ে বললেন, দারোগা রমাকান্ত শর্মা, এসব কি হচ্ছে তোমার থানায়? তোমার লজ্জা করে না? সাধারণ মানুষের কাছ থেকে FIR লেখার জন্য ঘুষ চাও, আর তার ওপর থেকে পীড়িতদের সাথে অশ্লীল প্রশ্ন করো? তোমার কি পুলিশের উর্দার একটুও সম্মান নেই? দারোগা ঘাবড়ে গিয়ে তার মিথ্যা সাফাই দিতে শুরু করে। সাহেব, এসব মিথ্যা। কেউ আমাকে ফাঁসানোর চেষ্টা করছে, আমার ভাবমূর্তি নষ্ট করার চেষ্টা হচ্ছে। আমি তো ডিএম সাহেব তার কথা মাঝপথেই থামিয়ে দিয়ে বললেন, আচ্ছা, কেউ তোমাকে ফাঁসানোর চেষ্টা করছে, তাহলে এটা একটু দেখো। তারপর ডিএম সাহেব তার ল্যাপটপে সেই ভিডিওটি চালিয়ে দিলেন, যেখানে দারোগা SP ম্যাডামকে অশ্লীল প্রশ্ন করছিল, ঘুষ চাইছিল এবং তারপর তাকে জেলে ঢোকাচ্ছিল। সাথে সেই দৃশ্যগুলো দেখালেন যখন সে আরামে দুজন কনস্টেবলকে দিয়ে হাত পা মালিশ করাচ্ছিল। ভিডিও দেখে দারোগার মুখের রং উড়ে যায়, তার পায়ের নিচের মাটি সরে যায়। সে আর কিছু বলার মতো অবস্থায় থাকে না। তখনই ডিএম সাহেব আবার বললেন, আর জানো, তুমি যাকে জেলে ঢুকিয়েছ সে কোনো সাধারণ মহিলা নয়। সে আমাদের জেলার SSP মন্দিরা চৌধুরী, যার কিছুদিন আগেই ধানবাদের নতুন জয়নিং হয়েছে। এই কথা শুনে দারোগা হতবম্ব হয়ে যায়। তার মুখ থেকে সমস্ত অহংকার উধাও হয়ে যায়। ডিএম সাহেব সঙ্গে সঙ্গে আদেশ দেন, SP ম্যাডামকে এক্ষুনি জেল থেকে বের করো। তখনই ASP ম্যাডাম মন্দিরা চৌধুরী বাইরে আসেন। তিনি দারোগার দিকে তাকিয়ে কঠোর স্বরে বলেন, দারোগা রমাকান্ত শর্মা, ডিএম সাহেব তোমাকে যে ভিডিওটা দেখালেন সেটা দেখে ভাবছো এসব কিভাবে হলো? আসলে আমার কোনো ধর্ষণ হয়নি। এসব একটা পরিকল্পনা ছিল, তোমার আসল রূপ সবার সামনে আনার জন্য, তোমার কালো কীর্তি সামনে আনার জন্য। তোমার কি সেই মেয়েটির কথা মনে আছে যে কিছুদিন আগে তার বাবার সাথে এখানে এসেছিল, যার সাথে দুজন ছেলে পাশবিকতা করেছিল? তাকে তুমি কিভাবে অপমান করেছিলে, কিভাবে ঘুষ চেয়েছিলে? সেই মেয়েটি আমার কাছে এসেছিল বিচারের আশায়। তার কথা শুনে আমি এই সিদ্ধান্ত নিয়েছিলাম যে তোমাকে প্রমাণের সাথে হাতে নাতে ধরতে হবে। আর আজ সবার সামনে তোমার আসল চেহারা উন্মোচিত হয়েছে। দারোগা রমাকান্তে শর্মা এখন চুপচাপ মাথা নিচু করে দাঁড়িয়েছিল। তার মুখে লজ্জা আর ভয় দুটোই স্পষ্ট দেখা যাচ্ছিল। সে কিছুক্ষণ কিছু বলতে পারল না, কিন্তু তারপর কাঁপা কাঁপা গলায় বলল, মাফ করে দিন ডিএম সাহেব। SP ম্যাডাম, আমার থেকে অনেক বড় ভুল হয়ে গেছে। আমি উর্দির সম্মান রাখিনি, আইনের ক্ষমতার ভুল ব্যবহার করেছি। যে দায়িত্ব আমাকে দেওয়া হয়েছিল তাকে আমি আমার অবহেলা আর লালসায় নোংরা করে দিয়েছি। SP ম্যাডাম তার চোখে চোখ রেখে বললেন, তোর ক্ষমা কোনো মেয়ের সম্মান ফিরিয়ে দিতে পারবে না। তুই উর্দির আড়ালে যা করেছ তা শুধু আইনের নয়, মানবতারও অপমান। তোর মতো কিছু নোংরা লোকের জন্য পুরো পুলিশ বিভাগ বদনাম হয়। মানুষ এখন ভালো অফিসারদেরও সন্দেহের চোখে দেখে। তুই যা করেছিস তার কোনো ক্ষমা হতে পারে না, তার ফল তোকে ভোগ করতেই হবে। ডিএম সাহেবও কঠোর ভাষায় বললেন, আইনের উর্দি পড়ে তুমি গরিব আর অসহায় মানুষদের ওপর অত্যাচার করেছ, তাদের নিয়ে মজা করেছ। এখন তোমার অপরাধের শাস্তি তোমায় আইনই দেবে। তারপর ডিএম সাহেব STF দলকে আদেশ দিলেন, দারোগা রমাকান্ত শর্মাকে সঙ্গে সঙ্গে হেফাজতে নেওয়া হোক এবং তার বিরুদ্ধে বিভাগীয় তদন্তের পাশাপাশি ফৌজদারি মামলা দায়ের করা হোক। STF-এর জওয়ানরা এগিয়ে এসে দারোগাকে হাতকড়া পরিয়ে থানা থেকে বাইরে নিয়ে গেল। তার মাথা নত ছিল, মুখ লজ্জায় ঝুলে পড়েছিল।
পুরো থানা স্তব্ধ ছিল। এসপি ম্যাডাম থানার বাকি পুলিশ কর্মীদের দিকে তাকিয়ে বললেন, যদি তোমরা উর্দি পড়ো তাহলে তার সম্মানও রাখো। জনগণের বিশ্বাসই পুলিশের আসল শক্তি, আর সেই বিশ্বাস ভঙ্গকারীর জন্য এই বিভাগে কোনো জায়গা নেই। এরপর এসপি ম্যাডাম একটি দল গঠন করে আরোহীর মামলার তদন্ত শুরু করালেন। কিছুদিনের মধ্যেই 2 অভিযুক্ত ছেলেকেও ধরে ফেলা হলো। সমস্ত প্রমাণ এবং মেডিকেল রিপোর্ট আদালতে পেশ করা হলো। আদালত 2 দোষীকে কঠোর শাস্তি দিল, তাদের যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হলো। যদিও এতে কিছুটা সময় লেগেছিল। যখন রায় এলো তখন আরোহী এবং তার বাবা মায়ের চোখে জল ছিল, কিন্তু এবার এই জল কষ্টের নয়, ন্যায় বিচারের ছিল। এসপি ম্যাডাম আরোহীর মাথায় হাত রেখে বললেন, ভয় পেও না, এখন তোমার সাথে পুরো আইন এবং আমরা দাঁড়িয়ে আছি। অন্যদিকে দারোগা রমাকান্ত শর্মাকে তার জঘন্য অপরাধের জন্য আদালত 7 বছরের কঠোর কারাদণ্ড শোনালো। আদালত এটাও স্পষ্ট করে দিল যে একজন পুলিশ কর্মীর এমন আচরণ কেবল আইনের অপমান নয়, সমাজের আত্মাকেও আঘাত করে। এর সাথে তাকে পুলিশ বিভাগ থেকে সম্পূর্ণরূপে বরখাস্ত করে দেওয়া হলো। এখন সে না পড়বে উর্দি, না পাবে সম্মান, শুধু অপরাধী হিসাবেই পরিচিত হবে। বন্ধুরা, এই গল্প শুধু আরোহীর নয়, এটা প্রত্যেক সেই মেয়ের কণ্ঠস্বর, প্রত্যেক সেই বোনের কণ্ঠস্বর যে ন্যায় বিচার চায় কিন্তু ভয় আর লজ্জার কারণে চুপ করে থাকে। আরোহী সাহস দেখিয়েছে, আওয়াজ তুলেছে এবং এসপি ম্যাডাম পর্যন্ত পৌঁছে ন্যায় বিচারের লড়াই লড়েছে। কিন্তু আমাদের দেশে প্রতিদিন 80 থেকে 90 জন মহিলা ধর্ষণের শিকার হন এবং তাদের মধ্যে বেশিরভাগই তো রিপোর্ট পর্যন্ত করতে পারেন না। কেন? কারণ থানায় বসা কিছু দারোগা রমাশঙ্করের মতো লোক তাদের আরও ভেঙে দেয়, এবং কারণ সমাজ তাদেরকেই দোষী মনে করে, যেন অপরাধটা তারাই করেছে। এই গল্পটি বলে যে যদি একটি মেয়ে আওয়াজ তোলে এবং একজন অফিসার সততার সাথে সং দেন তাহলে পরিবর্তন সম্ভব। এসপি মন্দিরা চৌধুরীর মতো অফিসাররাই সিস্টেমে আলোর কিরণ। তিনি প্রমাণ করেছেন যে উর্দি পড়ার মানে শুধু হুকুম চালানো নয়, বরং মানুষের রক্ষা করা।